প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে হাজির হয়েছি তোমাদের বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্যাংশ একটি বিষয়। সেটি হচ্ছে দেখো, তাহারই পরে মনে। সুফিয়া কামালের একটি অনবদ্য কবিতা রচনা, তাহারই পরে মনে, লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল সম্পর্কে আমরা জানি যে সুফিয়া কামাল বিশেষ করে আমাদের নারী আন্দোলনের যে ক্ষেত্রে তার যে ভূমিকা, এই ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকেন। এই জন্য আমরা সুফিয়া কামালকে বলি যে বিশেষ করে বাঙালি মুসলিম বাঙালি নারী আন্দোলনের যে পথিকৃৎ হিসেবে আমরা তাকে চিনে থাকি সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্ম 1911 সালে, এবং তোমরা জানো এই অংশটিও যে সুফিয়া কামালের জন্ম হয়েছে বরিশালে। বরিশালে কোন গ্রাম? বরিশাল হচ্ছে শায়েস্তাবাদে তার জন্ম, এবং তার মৃত্যু হচ্ছে 1999 সাল 20 নভেম্বর। সুফিয়া কামালের জন্ম এবং মৃত্যু সম্পর্কে তোমরা একটু জেনে নেবা। জন্ম হচ্ছে 1911 সাল, মৃত্যু হচ্ছে 1999 সাল। যে কথাটি বলছিলাম, সুফিয়া কামাল বাঙালি নারী আন্দোলনের ক্ষেত্রে একদমই অগ্রণী ভূমিকা পালন করেছেন, এবং বিশেষ করে আমাদের আধুনিক মহিলা কবিদের মধ্যে অন্যতম সেরা বা প্রধান হচ্ছে আমাদের সুফিয়া কামাল। তো সুফিয়া কামাল সম্পর্কে আমাদের বিস্তারিত আমরা জানার আগে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। একটু দেখো যে সুফিয়া কামালের যে পারিবারিক জীবন বা তোমাদের যে বৈবাহিক জীবন বা তার যে বেড়ে ওঠা, তার যে শিক্ষা জীবন, এটি নিয়ে একটু কথা বলতে হবে। কেননা তৎকালীন সময়ে মেয়েরা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোনো শিক্ষার সুযোগ কিন্তু পেতেন না। ঠিক সেই সময় সুফিয়া কামাল তার নিজের প্রচেষ্টায় সে বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে নিজেকে আবির্ভূত করতে পেরেছিলেন আধুনিক সময়ের ক্ষেত্রে। যেটি বলছিলাম সেই কথাটি দেখো, সুফিয়া কামালের সম্পর্কে কিছু আমাদের যে বিষয়গুলো আমাদের একটু জেনে রাখতে হবে যে সুফিয়া কামাল প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার যে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেন, সেটি হচ্ছে 1922 সালে, অর্থাৎ মাত্র 12 বছর বয়সে। এই সৈয়দ নেহাল হোসেনই ছিলেন তার যে কাব্য সাধনা, তার কাব্য সাধনার প্রধান সহায়ক, প্রধান উৎসাহদাতা, প্রধান প্রাণপুরুষ। আচ্ছা, এই বিষয়টি আমরা দেখব যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে, তখন সে যে নামে পরিচিতি পেয়েছিলেন সেটি হচ্ছে সুফিয়া এস হোসেন নামে। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সুফিয়া কামালের যে উপাধি আমরা জানি, সুফিয়া কামালকে আমরা যে নামে যে উপাধিতে আমরা ভূষিত করেছিলাম সেটি হচ্ছে জননী সাহসিকা। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, প্রশ্ন এসে যায় অনেক সময় তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসে যাবে যে সুফিয়া কামালের উপাধি কী ছিল? জননী সাহসিকা। একটু দেখো, সুফিয়া কামালের যে প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন কত সালে? 1932 সালে। কেননা এই বিষয়গুলো এই কবিতার ক্ষেত্রে এই জন্য আলোচনা করা হচ্ছে যে এই বিষয়গুলোর তাৎপর্য রয়েছে। দেখো, সুফিয়া কামাল দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1939 সালে চট্টগ্রাম নিবাসী লেখক কামাল উদ্দিন আহমেদের সাথে। দেখো, কামাল উদ্দিন আহমেদ উনিও একজন লেখক ছিলেন। এরপরে কিন্তু সুফিয়া কামাল তার নামের সাথে দেখো সুফিয়া কামাল নামটি গ্রহণ করেন। সুফিয়া কামালের সম্বোধনে একটি পত্রিকা ছিল, তোমরা জানো যে বেগম পত্রিকা, যেটি 1947 সালে প্রকাশিত হয়। প্রথম যে সুফিয়া কামাল যে পত্রিকাটি সম্পাদনা করেছিলেন সেটি হচ্ছে বেগম পত্রিকা। এটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখো, তিনি মহিলা সংগঠন প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দেন। কি? মহিলা সংগ্রাম পরিষদের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, যেটির বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই বাংলাদেশ মহিলা পরিষদ সুফিয়া কামালের নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুফিয়া কামালের যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেই সাহিত্য কর্মগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো, সুফিয়া কামালের যে কাহিনী কাব্যগুলো ছিল সেটি হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, প্রশস্তি ও প্রার্থনা। সুফিয়া কামালের একটি গল্প গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে কেয়ার কাটা। খুব উল্লেখযোগ্য এই বিষয়টি যে কেয়ার কাটা। এবং সুফিয়া কামালের যে ভ্রমণ কাহিনী যেটি, সেটি হচ্ছে সোভিয়েতের দিনগুলি। এটা তোমরা মনে রাখবা। সুফিয়া কামালের যে স্মৃতিকথামূলক গ্রন্থ সেটি হচ্ছে 71-এর ডায়েরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রসঙ্গক্রমে তোমাদের যে বিষয়টি এখানে মনে রাখা দরকার যে 71-এর ডায়েরি এবং 71-এর দিনগুলি, এই জায়গাটায় তোমরা একটু কনফিউজ হয়ে যাও যে 71-এর দিনগুলি হচ্ছে কার লেখা? 71-এর দিনগুলি হচ্ছে জাহানার ইমামের লেখা, আর 71-এর ডায়েরি হচ্ছে সুফিয়া কামালের লেখা। শিশুতোষ গ্রন্থ, খুবই উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ ছিল ইতল বিতল নওল কিশোরের দরবারে। শিক্ষার্থীবৃন্দ, দেখো সুফিয়া কামালের রচনাসমূহ মনে রাখার উপায়। এই সুফিয়া কামালের রচনাসমূহ অনেক সময় তোমার পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাও, সেক্ষেত্রে মনে রাখার উপায়ের জন্য যে স্লাইডটি আমরা এখানে ব্যবহার করেছি সেই স্লাইডটি তোমরা একটু ভালো করে দেখে নেবে।
এরপর আসো সুফিয়া কামালের পুরস্কার এবং সম্মাননা। দেখো সুফিয়া কামাল বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক এবং মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছিল। এই জায়গায় তোমরা দেখবা যে 21 পদক, এটি বেশি গুরুত্ব দিয়ে একটু খেয়াল করে দেখো। শিক্ষা জীবন আমরা আগে বলেছি যে অনানুষ্ঠানিক এবং স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন, কেননা যে সময়ে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছেন সেই সময়ে বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, এই ভারতবর্ষে, বিশেষ করে এই বঙ্গদেশে আমাদের নারী শিক্ষার খুবই কি বলা যায়, নারীরা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার অধিকারই পায়নি, তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে তারা বঞ্চিত ছিলেন। এই জন্যই সে নিজের উদ্যোগে, নিজের চেষ্টায়, আমরা এবং যে কথাটি বলেছিলাম আগেই যে ওনার স্বামী যে সৈয়দ নিয়াল হোসেন, তার উৎসাহে সে আসলে তার শিক্ষা জীবন অর্থাৎ তার যে পরবর্তী সময় সাহিত্য সাধনা সেটাও সে চালিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। পেশা জীবন দেখো যে কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। যদি প্রশ্ন আসে সুফিয়া কামালের পেশা কী ছিল, তখন আমরা দিব হচ্ছে শিক্ষকতা, এবং পরবর্তীতে দেখো সাহিত্য সাধনা এবং নারী আন্দোলনের ব্রতী হন। এই জায়গায় একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি প্রশ্ন আসে বাঙালিদের নারী আন্দোলনের অগ্রদূত বা পথিকৃৎকে, তখন তোমরা দিবা সুফিয়া কামাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রসঙ্গক্রমে তোমাদের এইখানে একটি বিষয় বলে রাখি, যদি প্রশ্নটি এরকম আসে যে বাঙালি মুসলিম নারীদের নারী জাগরণের অগ্রদূত, যদি প্রশ্ন আসে নারী জাগরণের অগ্রদূত, তোমরা দিবা নারী জাগরণের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আর যদি আসে নারী আন্দোলনের অগ্রদূত, তাহলে আন্দোলন দিবা হচ্ছে তোমরা সুফিয়া কামাল। এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে, খুব 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 মনোযোগ দিয়ে তোমরা একটু খেয়াল করবা যে বিশেষ করে যে মুসলিম বাঙালি নারী জাগরণের অগ্রদূত হচ্ছে এটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আর নারী আন্দোলনের অগ্রদূত হচ্ছে সুফিয়া কামাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে, আমরা জানি যে সুফিয়া কামালের একটি অনবদ্য কবিতা, এটি তাহারই পরে মনে। তোমরা দেখবা যে তাহারই পরে মনে কবিতাটি সুফিয়া কামালের প্রথম প্রকাশিত হয়েছিল হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায়। দেখো তাহারই পরে মনে প্রথম প্রকাশিত হয়েছিল কি, মাসিক মোহাম্মদী পত্রিকায়। একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, পরে কবিতাটি সুফিয়া কামালের যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, অনেকগুলো ইনফরমেশন কিন্তু এসে যাচ্ছে যে সুফিয়া কামালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে এই সাজের মায়া। এই সাজের মায়া কাব্যগ্রন্থটিতে এই সুফিয়া কামালের যে তাহারই পরে মনে কবিতাটি, এই কবিতাটিতে অন্তর্ভুক্ত হয়েছে। যদি প্রশ্ন এরকম আসে যে তাহারই পরে মনে কবিতার মূল বাণী, উপজীব্য বিষয় বা মূল কথা কি, এটি হচ্ছে বিষাদময় রিক্ততার সুর। খুব ভালো করে এই অংশটি খেয়াল করবা যে বিষাদময় রিক্ততার সুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো কবিতার ছন্দ বিশ্লেষণ যদি আমরা একটু আলোচনা করি। দেখো তোমাদের অনেক সময় প্রশ্নটি চলে আসে যে কবিতার ছন্দ বিশ্লেষণ, প্রত্যেকটি কবিতার ছন্দ বিশ্লেষণটা একটু তোমরা দেখবে এবং আমরাও স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। একটু খেয়াল করো যে তাহারই পরে মনে কবিতাটি, এটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? এটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত, অর্থাৎ প্রথম পর্বের মাত্রা সংখ্যা 8 বা তার অধিক হয় এবং এখানে লাইন টু লাইনের মিল থাকে না। যদি অক্ষরবৃত্তের ক্ষেত্রে লাইন টু লাইন মিল থাকে সেটিকে আমরা বলি সমিল অক্ষরবৃত্ত। কি বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সেটিকে বলি সমিল অক্ষরবৃত্ত। আর যদি লাইন টু লাইন মিল না থাকে সেটাকে আমরা বলি যে অমিল অক্ষরবৃত্ত। আচ্ছা, তাহলে অক্ষরবৃত্ত হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সমিল অক্ষরবৃত্ত, আরেকটি হচ্ছে অমিল অক্ষরবৃত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো 8 এবং 10 মাত্রার পর্ব রয়েছে এই জায়গাটায়। আচ্ছা, এই বিষয়গুলো একটু দেখে নিবা তোমরা, বিশেষ করে এখানে কোন ছন্দে রচিত এটি জানা বেশি জরুরি। এখন দেখো যদি প্রশ্ন আসে যে গঠননীতির দিক থেকে এটি কেমন কবিতা, মনে রাখবা গঠননীতির দিক থেকে এটি হচ্ছে একটি সংলাপ নির্ভর কবিতা। এই সংলাপটি আমাদের কবি এবং কবিভক্তের মধ্যে হয়েছিল। যে গঠননীতির দিক থেকে এটি একটি কেমন কবিতা? এটি একটি সংলাপ নির্ভর কবিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহারই পরে মনে কবিতায় আমরা যে বিষয়গুলো খেয়াল করব বা একটু শিখবো, দেখো তাহারই পরে মনে কবিতা আমরা কি দেখব যে বাংলার শ্যামল প্রকৃতিতে বসন্ত ঋতুর যে আগমন, এই বসন্ত ঋতুর আগমন সম্পর্কে আমরা জানবো। এরপর জানবো যে বসন্তের আগমনে কবি ও কবিভক্তের মধ্যে যে দেখো কবি এবং কবিভক্তের যে অনুভূতি সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। এরপর দেখো বসন্ত ঋতু সম্পর্কে কবির যে উদাসীনতা, এই উদাসীনতার কারণগুলো আমরা এখানে অনুধাবন করতে শিখবো। এরপর দেখো যে রিক্ত, শূন্য, কুয়াশাচ্ছন্ন শীতের প্রতি কবির অনুরাগের কারণটা কি, সে কারণটা আমরা এখানে অনুধাবন করতে পারবো। এবং আমরা আরেকটি বিষয় দেখব যে এই কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যেটি খুব খুব ইম্পর্টেন্ট, বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি নাটকীয়তা। বিশেষ বৈশিষ্ট্য কি নাটকীয়তা।
আর এই যে সংলাপ নির্ভরতা, এটিকে কেন সংলাপ নির্ভর কবিতা বলা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কবিতার সারমর্ম বা মূল কথা যদি আমরা একটু আলোচনা করতে চাই, একটু দেখো এই কবিতায় কি দেখিয়েছেন কবি। প্রকৃতি এবং মানব মনের যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যপূর্ণ অভিব্যক্তি পেয়েছে, অর্থাৎ প্রকৃতির সাথে মানব মনের যে একটি গভীর সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি আমরা এখানে দেখতে পারবো। সাধারণভাবে কি হয়, প্রকৃতির সৌন্দর্য মানব হৃদয়ের একদম অফুরন্ত একটা আনন্দ দিয়ে থাকে। এই কবিতায় কবির যে ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে, এখানে একটু খেয়াল করে দেখো, যদি প্রশ্ন আসে যে তাহারই পরে মনে কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে, তোমরা দিবা ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক, প্রধান উৎসাহদাতা তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে, অর্থাৎ 1932 সালে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন যখন মৃত্যুবরণ করেন তখন কবির জীবনে একদম প্রচণ্ড শূন্যতা নেমে আসে। আর সেই জিনিসটা আমরা দেখব তাহারই পরে মনে কবিতায় আচ্ছন্ন করে আছে কি এই বিষাদময় রিক্ততার সুর, অর্থাৎ তার প্রথম স্বামী মৃত্যুবরণের পর তার যে শূন্যতা, তার যে হাহাকার, সেই জিনিসটা আমরা এখানে দেখব যে এই কবিতাকে আচ্ছন্ন করে আছে কি। যদি প্রশ্ন আসে তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে কি, তখন তোমরা দিবা বিষাদময় রিক্ততার সুর। বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের যে করুণ বিদায়ের বেদনা, সে জিনিসটা আমরা এখানে দেখব। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতায় আমরা যে বিষয়গুলোর আমরা উল্লেখ দেখব সেটি হচ্ছে, দেখো ঋতু যদি আসে তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর কথা বলা আছে, তখন তোমরা দিবা যে বসন্ত ঋতু। কোন মাসের কথা বলা আছে, তখন দিবা হচ্ছে মাঘ মাস বা ফাল্গুন মাস। কোন ফলের কথা বলা আছে, এটা আম এবং বাতাবি লেবু। বাতাবি লেবু হচ্ছে বড় আকারের লেবু, যেটি হচ্ছে বাটাভিয়া থেকে এসছেন। তাহারই পরে মনে কবিতায় তাহারই পরে মনের লাইনটি আছে কয়বার, একবার। এখানে বসন্ত শব্দটি আছে হচ্ছে মোট 4 বার। আর তাহারই পরে মনে কবিতার মোট লাইন হচ্ছে 30টি। এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য একটু জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কবিতাটি একটু সংক্ষেপে আলোচনা করি, তোমরা দেখবা যেটি বলা হয়েছে যেটি সংলাপ নির্ভর কবিতা, অর্থাৎ কবি এবং কবিভক্তের মধ্যে কথা হচ্ছে। কবিভক্ত কবিকে বলছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবণিকতা অববন্ধন, অর্থাৎ পৃথিবীতে প্রকৃতিতে বসন্ত এসছে, তুমি কেন তাকে বরণ করে নিচ্ছ না। তখন কবি বলছে, কৈলিস স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলে, অর্থাৎ দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এখনো দেখোনি তুমি কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব প্রসাদ। অর্থাৎ কবিভক্ত কবিকে বলছে, প্রকৃতিতে বসন্ত এসছে, তুমি কেন বসন্তকে বরণ করে গান গীত সঙ্গীত রচনা করছো না, তাকে অভ্যর্থনা জানাচ্ছ না। তখন উদাসীন কবি কবিভক্তকে তার প্রশ্নের উত্তরে বলছে, দেখো কৈলাসে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছি কি আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, কহিলাম অগো কবি রচিয়া লও না আজগীতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠ শুনি এ মোর মিনতি। কবিভক্ত কবিকে খুব করে মিনতি করছে যে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এটা মোর মিনতি, অনেক অনেক মিনতি করছে। কৈলাসে শুধু মৃদু মধুস্বর, অর্থাৎ কবি উত্তর দিচ্ছে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া রহেনি, সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদি এসছে তবু তুমি করিলে বৃথাই, কৈলাসে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায়, ফুলকি ফোটেনি শাখে পুষ্পারতি লভেনি কি ঋতু রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরোচন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা। কবিভক্ত বলছে, কহিলাম উপেক্ষায় ঋতুরাজি কেন কবি দাও তুমি বেতা। যে কবিভক্ত বলছে, তুমি কেন বসন্তকে উপেক্ষা করছো। কৈলাসের কাছে সরে আসি, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া, ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতো। অর্থাৎ কবিতার যে শেষ লাইন দুটি আমরা দেখব, এই লাইন দুটি কিন্তু এই কবিতার যে মূল বিষয়বস্তু, অর্থাৎ কবির যে অনুভূতি, কবির যে রিক্ততার হাহাকার, অর্থাৎ তার প্রথম স্বামী মারা যাওয়ার পর সে আসলেই সে কতটা বেদনাহত হয়েছিল, সে বিষয়টির আমরা এখানে খেয়াল করব।
শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কবিতাটি লিখিত অংশে কথা বলবো, লিখিত অংশে কিন্তু অনেক ডিটেইলস আলোচনা আমরা পাবো। আশা করছি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি পড়ো, তাহলে এই কবিতা থেকে যদি কোনো প্রশ্ন এসে যায়, তাহলে এই প্রশ্নগুলো তোমাদের জন্য সমাধান করা খুব সহজ হবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা অনেক মনোযোগ দিয়ে করবে আশা করি, এবং এখান থেকে তোমরা অবশ্যই অনেক উপকৃত হবা এবং সরাসরি তোমরা প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবা।